আমি হয়তো কত মামলা করি, সব কি আমার ফেভারে যায়? নিশ্চয়ই যায় না। কিন্তু তার প্র্যাকটিক্যালি তার মোড আছে তার ওপরে যাওয়া। এখানে তো ঐরকম ভাবে কাউকে ধরে ঝামেলা করে তাকে ঘিরে বা তাকে হেনস্থা করে বা গালাগালি করে এটা তো কোনো সলিউশন হতে পারে না পরিস্থিতি। কিন্তু এটা তো ফ্রি প্রফেশন। কি নিচ্ছে না নিচ্ছে সেটা তো আলাদা কথা। সে তো যদি আমি সত্যিই ধরে নিই, সে তো আইন আইন মোতাবেক নিচ্ছে, আইনজীবী হিসেবে নিচ্ছে। সে তো আর চুরি করছে না। তো বলতে পারবো না চুরি করছে। আমাদের সময় তো অ্যাকচুয়ালি এক্সপায়ারি অফ দ্য প্যানেলে কথা বলা হয়েছিল, কিন্তু আমরা যখন আমরা যখন ইনভেস্টিগেশন করি তখন দেখেছিলাম মানে ভ্যালিডিটিতেও অসম্ভব দুর্নীতি হয়েছে। অলরেডি তো 6,500 ডিটেক্টেড আছে, নিশ্চয়ই ফিগারটা অনেকটা হায়ার, ওই জন্যই ডিসক্লোজ হচ্ছে না। তো কার্যত আমরা যেমনটা দেখতে পেয়েছিলাম কলকাতা হাইকোর্টের এই 150 বছরের ইতিহাসে এরকম নজিরবিহীন ঘটনা ঘটেছে বলে জানা নেই। কিন্তু ঠিক তার অন্যদিকে আমরা দেখতে পেলাম কালীঘাট অভিযানে কিন্তু পুলিশ একেবারে সক্রিয় হয়ে প্রিজন ভ্যানে তুলছেন সেই চাকরিহারা যারা রাস্তায় আন্দোলন করছেন, কালীঘাট অভিযান করছেন। কিন্তু কলকাতা হাইকোর্টের এই ঘটনাতে পুলিশ একেবারে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। অ্যাকচুয়ালি সত্যি বলতে আমারও যতটুকু অভিজ্ঞতা এখানে, আমি কখনো এরকম কিছু দেখিনি। আপনার কোনো রায় পছন্দ হতে পারে, নাও হতে পারে। সব রায় তো সবার পছন্দ হয় না, আমারও হয় না। আমি হয়তো কত মামলা করি, সব কি আমার ফেভারে যায়? নিশ্চয়ই যায় না। কিন্তু তার প্র্যাকটিক্যালি তার মোড আছে তার ওপরে যাওয়া। এখানে তো ঐরকম ভাবে কাউকে ধরে ঝামেলা করে তাকে ঘিরে বা তাকে হেনস্থা করে বা গালাগালি করে এটা তো কোনো সলিউশন হতে পারে না পরিস্থিতি। তার মানে পুলিশ যদি চায় সেই সমস্যাটা সেদিনও মেটাতে পারতো। কেন এখানে নিশ্চয়ই তার সে অতটা ইচ্ছুক নয় সমস্যাটা মেটানো, এটাই বোঝা যাচ্ছে। 4 ঘন্টা আটক করে রাখা হয়েছিল আইনজীবীদের। না, সত্যিই দুর্ভাগ্যজনক। মানে এরকম কোনো পরিস্থিতি একরু কোনোদিন করেছে বলে আমার তো স্মরণে নেই। আর তার মধ্যে যে পরিস্থিতি এখন হচ্ছে সেটা হলো অলরেডি যা আমরা দেখতে পাচ্ছি, যা যা মানে যেভাবে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে অ্যাবসলিউটলি ব্যাড। সেখানে এদের চাকরি চলে যাচ্ছে। চাকরি চলে যাওয়ার পর দেখা যাচ্ছে অনেক যোগ্য লোকও তার সঙ্গে চলে যাচ্ছে। সেটা পার্টিকুলারলি কোনো ফিগার সুস্থভাবে কোনোদিন কোর্টকে দেওয়া হচ্ছে না। যেহেতু এই মামলা কোর্টে কাছে আনা হয়েছে, তবেই তো এই পরিস্থিতিগুলো একরু করছে। যে এইগুলো আমরা দেখতে পাচ্ছি যে ভুল ঠিক, এবং সমস্ত জনসাধারণও দেখতে পাচ্ছে যে যে কিভাবে ভুল হয়েছে, কিভাবে ঠিক হয়েছে। তো কিন্তু সেইটার জন্য তো কোনো আইনজীবীকে ধরে এরকম ভাবে হেনস্থা করা কোনো যুক্তি তো আমি অন্তত খুঁজে পাচ্ছি না। কিন্তু স্যার শুধুমাত্র আইনজীবী নয়, বিচারপতির ছবি প্রিন্ট করে এনে তার উপর থুতু ফেলা হয়, পা দিয়ে মারিয়ে যাওয়া হয়। অ্যাকচুয়ালি আমরা তো মানে বিচার ব্যবস্থাকে আমরা ঈশ্বরের পরেই ধরি, কিন্তু এরম ভাবে যদি তার প্রতিচ্ছবি হতে থাকে এ সত্যিই খুব দুর্ভাগ্যজনক। মানে এরম পরিস্থিতি কখনো কেউ দেখেনি। অনেক সময় অনেক জাজমেন্ট অনেকেরই পছন্দ হয় না। তো তার যা প্যারামিটার সেভাবেই করবে। কিন্তু এটা তো কোনো প্যারামিটার নয় যে তার ছবি নিয়ে তাকে জুতো মারা বা তাতে থুতু ফেলা বা তাকে মারিয়ে যাওয়া। এটা অসম্ভব বাজে একটা প্রতিচ্ছবি সমাজের প্রতি। এটা আমি বলতে পারি আজকে। স্যার এর আগেও কিন্তু আমরা এই বিচারপতির ছবি, পোস্টার টানানো ইত্যাদি বিভিন্ন ঘটনা দেখতে পেয়েছিলাম। হুম, হুম। তখনও যদি পুলিশ সেই অ্যাকশন নিত তাহলে কি এইটা করার দুঃসাহস হতো? আমরা তো প্রত্যেকবারই দেখছি কোনো কিছু হচ্ছে না। ন্যাচারালি মানুষের সাহস বাড়তেই থাকছে সেইভাবে। কেননা কোনো না কোনোভাবে যদি এটা একটা দিন থামানো না যায়, এর পরবর্তী পরিস্থিতি আরো ভয়ংকর হতে পারে। কেননা এটা কোনো সলিউশন হতে পারে না কোনো প্রবলেমের। যে কে কোন মামলায় কোন অসুবিধে পড়ছে তার ওপরে ফোরাম তো আছেই খোলা, অসুবিধে তো কিছু নেই। এরম তো নয় তার ওপরে ফোরাম বন্ধ হয়ে গেছে। আমার পছন্দ নাই হতে পারে, সে চ্যালেঞ্জ করার রাইটও তো সবার আছে। তো সেটা সেইভাবেই দেখা যেতে পারতো। কিন্তু এটা তো রাস্তা নয়। এরম করলেই যে কালকে সলিউশন হয়ে যাবে সেটাও তো নয়। আমি কাউকে হেনস্থা করলাম কি বিচারপতির ছবিতে মানে মানে এইসব জিনিস কাজ করলাম, তাতেই যে কালকে তার সলিউশন হয়ে যাবে বা কালকেই তো সমস্ত সমস্যা মিটে যাবে এরকম তো নয়। এটা কিন্তু মানে সঠিক পদ্ধতি নয় কোনো কিছুরই। রাদার অত্যন্ত ঘৃণ্য, এটা বলা যেতে পারে। আমরা যেমনটা জানি যে কলকাতা হাইকোর্টের এখানে 144 ধারা জারি আছে, সেই জায়গায় পুলিশ এতটা ইনঅ্যাক্টিভ, কিন্তু কালীঘাট অভিযান রাস্তায় তো 144 ধারা জারি নেই, সেইখানে পুলিশ প্রিজন ভ্যানে তুলছে। যেখানে যেরকম ডিরেকশন থাকে সেরকম হিসাব করছে। কেন এখানে যদি 144 সবসময় থাকে তাহলে এখানে অনেক বেশি অ্যাক্টিভ হওয়া উচিত। অনেক বেশি অ্যাক্টিভ হওয়া উচিত। এরকম কোনো পরিস্থিতি আসাই উচিত নয়। রাদার এরকম কোনো পরিস্থিতি এখানে হওয়াটাই ঠিক নয়। কিন্তু তা সত্ত্বেও হচ্ছে। এগুলো আমরা নতুন করে দেখছি আজকে। কখনো দেখিনি। এটাও নতুন শিখছি। যেভাবে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সেটাও দেখিনি। এখন এটাও দেখছি। নতুন, নতুন পুলিশ রাস্তা। চক মোড়ে
দিচ্ছে, ত্রিপল টানাতে সাহায্য করছে। আপনি কি বলবেন যদি কোনোভাবে এরম ভাবে একটা মানুষের কোনো রায় পছন্দ না হলে সেটা একটা দোর্দণ্ড প্রতাপ ভাবে সেটা দাবিয়ে দেওয়ার চেষ্টা করা, এটা অ্যাবসলিউটলি ব্যাড। মানে অ্যাবসলিউটলি একটা কথা আছে, আনহার্ড, আমরা শুনিনি কখনো এরকম জিনিস, নতুন নতুন জিনিস শুনছি, মানছি, মেনে নিচ্ছি, কিন্তু এভাবে তো মানা তো ঠিক নয়, কিন্তু এভাবে হতে পারে না। কিন্তু এই যদি কন্টিনিউয়াস মানতে থাকি, এটার একটা অসম্ভব বাজে প্রতিচ্ছবি আগামী দিনে উঠে আসবে। কিন্তু স্যার আমরা যেমনটা জানতে পেরেছি যে তাদের মধ্যেই দুজনকে চিহ্নিত করা গেছে, সেই দুজন কিন্তু মামলাকারী। হুম, তো সেই তো বলছে আমার মামলা আটকে রয়েছে, আমার মামলা এখানে পাঠার রয়েছে। বিকাশবাবু 27 লক্ষ টাকা নিয়েছে চাকরি দেওয়ার নামে। সে ওনারা বলতে পারবেন, আমি তো বলতে পারবো না এখানে। কুণাল ঘোষ একবার প্রেস মিট করে কিন্তু সেম কথা বলেছে। তাহলে তো তাকে ডকুমেন্ট বলতে হয় বা ডকুমেন্ট দেখাতে হয়, বা ফিরদৌস আমি 7 লাখ এবার টাকা যদি নিয়েছি। যদি সত্যিভাবে দেখি প্রফেশনাল হিসেবে সে টাকা নিতেই পারে, সেটাও তো অন্যায় কিছু নয়। প্রফেশনাল হিসেবে কি নিচ্ছেন না নিচ্ছেন তাতে তো কারো ব্যক্তিগত ব্যাপার নয় এটা। আর আইনজীবী সে তো কিছু টাকা পয়সা নেবি, তার সংসার চলবে কি করে? সেটাও তো ভাবতে হবে। কিন্তু এটা তো ফ্রি প্রফেশন, কি নিচ্ছে না নিচ্ছে সেটা তো আলাদা কথা। সে তো যদি আমি সত্যিই ধরে নিই, সে তো আইন আইন মোতাবেক নিচ্ছে, আইনজীবী হিসেবে নিচ্ছে, সে তো আর চুরি করছে না, তো বলতে পারবো না চুরি করছে কোথাও। সেই হিসেবে ঠিকই বলতে পারি আমি, কোথাও যদি তিনি নেন বা না নেন, কিন্তু সেটা তো মানে আলটিমেটলি কুণাল ঘোষের এখানে কি ব্যাপার আছে আমি তো বুঝতে পারছি না। উনি যদি নিয়েও থাকেন তা নিয়েছেন, তা তাতে ওনার কি? কুণাল ওনার ঘোষ কিন্তু একেবারে সেই যারা এখানে ওয়ার্ক এডুকেশন ও ফিজিক্যাল এডুকেশন যারা 4 ঘন্টা আইনজীবীতে আটক হুম। করে রেখেছিলেন, তাদের নিয়ে কিন্তু একবার প্রেস মিট করে বললেনই একই কথা। হ্যাঁ, সেইটাই তো বলছি। শুধু এখানে টাকার ফিগারটাই আসছে। এ এত নিয়েছে, ও অত নিয়েছে, বা বিচারপতিকে ছবি নিয়ে এরকম বা তাদের ঘেরাও করা। এটা কিন্তু কোনটাই রাস্তা নয়। কে টাকা নিচ্ছে না নিচ্ছে সেটা তো মামলাকারী হিসেবে কত ফিগার না ফিগার সেটা আমি বলতে পারবো না। কিন্তু সে আইনজীবী হিসেবে সে টাকা নিতে তো পারেই। তার সংসার চলবে কি করে? তো সবাই নিতে পারে। তো আইনজীবী, ডাক্তার এগুলো তো ফ্রি প্রফেশন। সে তো কি টাকা নেবে না নেবে সেটা তো কাউকে জবাবদিহি করতে হবে না কাউকে। নিতেই স্যার পারে। অন্যদিকে আমরা একেবারেই যেমনটা দেখতে পাচ্ছি এই যে আন্দোলন এসএসসির যে আন্দোলন এসএলএসটি যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের যা মুখ বলতে পারেন বিভিন্ন প্যানেলে আমরা দেখতে পেয়েছি চিন্ময় মণ্ডল। হুম, হুম। সেই চিন্ময় মণ্ডলের নাম এসএসসির পক্ষ থেকে ডিআই অফিসে যে তালিকা পাঠানো হয়েছিল, প্রথমে সেই যোগ্যদের তালিকায় নাম ছিল না। হঠাৎ করে তার কিছুদিনের মাথায় অর্থাৎ কালকেই একটাই পোস্ট দেখতে পেলাম, তিনি পোস্ট করেছেন যে তার তালিকা নামে এসে গেছে। না, সত্যি মানে এগুলো মানে আল্টিমেটলি কে যোগ্য অযোগ্য কিছুই বোঝা যাচ্ছে না। কেননা প্রথম দিন থেকে যখন হাইকোর্টে প্লেস করতে বলা হয়েছিল যে আপনারা সেগ্রিগেট করুন, কারণ আজকে আপনি একটা অ্যাপয়েন্টমেন্টে যোগ্য অযোগ্য জায়গা থাকবে কেন? সত্যি বলতে যোগ্য সেই পাবে। তার মানে অযোগ্য যদি পেয়ে থাকে তার মানে ধরেই নেওয়া হচ্ছে অনৈতিকভাবে তার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। তো সেখানে একবার এক রেজাল্ট, পরে একবার আরেক রেজাল্ট, একবার তো প্রত্যেকবার এখানেও তো হয়েছে। একবার বলছে 5,000 বৈধ, একবার বলছে 10,000 বৈধ, একবার বলছে 7,000 বৈধ। সেইরকম ভাবেই একজনের নাম একবার বৈধ লিস্টে আসছে, একবার অবৈধ লিস্টে আছে। আদৌ এই লিস্টটা কতটা বৈধ সেটাও কিন্তু খুব চিন্তার বিষয়। যে আদৌ সে যে ওটা রিভিউ করার যে পরিস্থিতি আছে, রিভিউতেও তাকে স্পেসিফিক একটা সত্যিকারের লিস্ট দিতে হবে। ওই যে আমি একদিন বলেছি একটা সদিচ্ছা তো থাকতে হবে। যদি না থাকে সেখানে কিছু করার নেই, কারণ এরকম লিস্ট যদি রেগুলারলি বলে ভুল হচ্ছে, ভুল হয়েছে, তাহলে কি বলার আছে? রোজই ভুল হচ্ছে তাহলে তো খুব মুশকিল কথা। একটা সিলেকশন যেটা 2016 শুরু হয়েছে, আজকে 2025, এখনো তার লিস্টে ভুল ঠিক যদি চলতেই থাকে তাহলে সত্যি এখানে সন্দেহের বাতাবরণ সৃষ্টি হবে। কিন্তু তারা যে দাবিটা করেছেন যে যারা নাকি ট্রান্সফার করেছিল তাদের নাম ছিল না, চিন্ময় মণ্ডলও ট্রান্সফার করেছিলেন তাই তার নাম ছিল না, এখন তার নাম এসে গেছে। এ তো রোজই একটা না একটা কোনো না কোনো এক্সকিউজ দাঁড়িয়েই যাচ্ছে, কখনো ভুল হচ্ছে কখনো ঠিক হচ্ছে। রেগুলার বলা হচ্ছে কিছু ছোট ভুল হচ্ছে, কেউ বলছে বড় ভুল হচ্ছে। আলটিমেটলি আপনি একটা জিনিস দেখুন, অলরেডি 6,500 ক্যান্ডিডেট কিন্তু সুপ্রিম কোর্ট অব্দি ডিটেক্টেড। একটা সিলেকশনে 6,500 ক্যান্ডিডেট ডিটেক্টেড টু বি ব্যাড। আমি বাকিরা তো বলতে পারেন মানে তারা এখনো ডিটেক্টেড হয়নি বা ডিটেক্টেড করা হয়নি, যেভাবে আপনি দেখুন। আলটিমেটলি যদি আমি 6,500টাও ফিগারটা নিই, তারা তো মার্ক ডিটেক্টেড। আর বাকিদের বলতে পারি মার্কস টেন্টেড, মুখোশ পরে আছে। কিন্তু যে কোনো সময় মুখোশ খুলে গেলে সারাও বেরিয়ে পড়বে। এই হচ্ছে পরিস্থিতি। এইরকম যদি বারবার শিডিউল হতে থাকে, বারবার শাফলিং হতে থাকে, তাহলে তো খুব মুশকিল পরিষ্কার।
স্যার আমরা যেমনটা জানি যে 31 দিনের মধ্যে রিভিউ পিটিশন জারি হুম করতে হবে রায়ের। হুম হুম 31 দিন তো হতে যায়, আর কবে? মুখ্যমন্ত্রী তো অন্যদিকে ভাতার ঘোষণা করে দিয়েছেন গ্রুপ ডি এবং গ্রুপ সি দের জন্য 25,000 এবং 20,000 ভাতা। অ্যাকচুয়ালি যদি দেখেন, অ্যাকচুয়ালি 30 ডেজ বা 31 ডেজ আপনার যেটা বলছেন, যেটা হচ্ছে আপনার ডিউরেশন, তারপরেও করা যায়। কিন্তু যাই হোক, সেটা হয়তো হবে বা রেডি হচ্ছে, বা হয়তো মে মাসে আমরা দেখতে পাবো। তো আমার কারণ তার মধ্যে সুপ্রিম কোর্টে ভ্যাকেশনও পড়ে যাবে, নিশ্চয়ই তার আগে মুভ করতেই হবে। তো এখন রাজ্য সরকারের রিভিউ হওয়া উচিত, কিন্তু এখন কি করবে এখন তারাই বলতে পারবে এখানে। কিন্তু এই যে রায় ডিসেম্বরের 31 তারিখ অব্দি স্কুলে যেতে পারবেন যারা এখনো আনটেন্টেড বলে হুম হুম চিহ্নিত, হুম হুম এই রায়ের পর কি রিভিউ কোনো অ্যাকচুয়ালি গ্রাহ্য যদি করা? বলতে পারেন, ওটাই তো একটা পার্ট রিভিউ। যদিও ভাবে তো অলরেডি তো ওই অর্ডারটা অলরেডি স্টুড মডিফাইড হয়ে গেছে। দেখুন, নতুন করে আর রিভিউতে কি এন্টারটেনেবল হবে, মানে আমার খুব একটা এই জায়গায় সন্দেহ আছে। কেন অ্যাকচুয়ালি যদি ওটা অলরেডি টাচড হয়ে যায়, অলরেডি অর্ডারটা কিছুটা অংশ মডিফাইড হয়ে যায়, ফার্স্টে যেটা ছিল ওয়াশ ডাউন হয়ে গেছিল, অ্যাটলিস্ট সেটা এখন ডিসেম্বর অব্দি এক্সটেন্ডেবল আছে, যেহেতু স্কুল কিভাবে রান করবে, এত খুব ফাইন। কিন্তু আবার নতুন করে আর রিভিউতে নতুন করে কিছু বলার মতো পরিস্থিতি আছে বলে আমার তো মনে হচ্ছে না। আর আনটিল আনলেস যদি ওই পার্টিকুলার ফিগারটা যদি না আসে, মানে আসে যে হ্যাঁ আমরা পেয়েছি বা আমরা স্বচ্ছভাবে বলছি এতজন দুর্নীতিগ্রস্ত ভাবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, তাহলে পরিস্থিতিটা আলাদা হলেও হতে পারে, হবেই বলছি না, হলেও হতে পারে। কিন্তু যেহেতু অলরেডি একবার টাচ হয়ে গেছে, বারবার সুপ্রিম কোর্টের টাচ করাও মুশকিল। ওকে, স্যার আপনার মতে কতজন যোগ্য মানে থাকবে এই ইয়েতে? আপনারা তো প্রথমেই মামলাটা করেছিলেন বাক কমিটির পক্ষ থেকে। আমাদের সময় তো অ্যাকচুয়ালি এক্সপায়ারি অফ দ্য প্যানেলের কথা বলা হয়েছিল, কিন্তু আমরা যখন মানে আমরা যখন ইনভেস্টিগেশন করি, তখন দেখেছিলাম মানে ভ্যালিডিটিতেও অসম্ভব দুর্নীতি হয়েছে। অলরেডি তো 6,500 ডিটেক্টেড আছে, নিশ্চয়ই ফিগারটা অনেকটা হায়ার, ওই জন্যই ডিসক্লোজ হচ্ছে না। এবং সেই ফিগারটা কত ওনারাই বলতে পারবেন। একবার তো ওনারা 10,000 অব্দিও বলছেন, একবার 7,000ও বলছেন। এবার সেটা অ্যাকচুয়ালি কত হবে ওনারাই বলতে পারবেন, কিন্তু এই ফিগারটা হায়ার, এটা বোঝাই যাচ্ছে, অনেকটাই হায়ার।